স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। আশা করছি তোরা সবাই ভালো আছিস। 11 কমপ্লিট। তো হেডিং দেখে বুঝতেই পেরেছিস স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী মানে উই আর গোয়িং টু স্টার্ট দ্য ক্লাস 12। তো 11-এ যা হয়ে গেছে, কারোর খারাপ হয়েছে, কারোর ভালো হয়েছে, সব ভুলে যাবে। ভুলে গিয়ে ক্লাস 12 শুরু কর। তো স্টার্ট করছি আমরা ক্লাস 12-এর WBCHSE বোর্ডের মানে বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর সেমিস্টার 3 পরীক্ষা। কারণ তোরা জানিস তোদের সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে। এখন যেহেতু তোরা এটার ব্যাপারে ওয়াকিবহল, ফার্স্ট সেমিস্টার দিয়েছিস, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার দিয়েছিস, তো যথারীতি একইভাবে ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারে থাকবে 35 মার্কস MCQ কোয়েশ্চেন। এবার ফার্স্ট সেমিস্টারে তোদের সিলেবাস কি? সিলেবাস হলো ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ম্যাগনেটিক ইন্ডাকশন। এই টোটাল থেকে তোর আসবে হচ্ছে 35 MCQ কোয়েশ্চেন্স। এখন মার্কস ডিভাইড কিভাবে করেছে না, ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে তোর পরে হচ্ছে প্রথম হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী একটা চ্যাপ্টার, তারপরে আসবে হচ্ছে ইলেকট্রিক মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভব, আর হচ্ছে ধারক ও ধারকত্ব। এই চারটে মিলিয়ে হচ্ছে আমাদের ইউনিট ইলেকট্রোস্ট্যাটিক্স। তা থেকে 8টা শর্ট কোয়েশ্চেন আসবে। তারপর আছে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটিতে তোর 3টে চ্যাপ্টার আছে, সেটা মিলিয়ে আসবে 8টা শর্ট কোয়েশ্চেন। দেন আসবে হচ্ছে মুভিং চার্জেস, ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টি অ্যান্ড ম্যাটার। এইটা মিলিয়ে হচ্ছে আসবে 8 মার্কস। আর আছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর অল্টারনেটিং কারেন্ট, এটা থেকে আসবে 8 মার্কস। আর একটা আছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটাতে থাকবে 3 মার্কস। তাহলে 4 আসতে 32 আর 3-এ 35। এইভাবে তোদের মার্কস ডিভিশন আছে। এখন যে ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্সে, যেটা আমাদের প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এইখান থেকে বেসিক্যালি তুই একটা কোয়েশ্চেন পাবি একদম আধানের তলমাত্রিক ঘনত্ব থেকে। এবার চাইলে এখান থেকে দুটো কোয়েশ্চেনও দিতে পারে, সেটা যে টিচার কোয়েশ্চেন বানাবেন ওনার উপর ডিপেন্ড করছে। তো এই ছিল আমাদের সিলেবাস। আর একদম সব কিছু ছেড়ে দিয়ে 12টার জন্য খাট, প্রচুর মার্কস পাওয়া যাবে। তোদের সিলেবাস অনুযায়ী প্রচুর মার্কস পাওয়া যাবে, অ্যান্ড আই এম গ্যারেন্টিং দ্যাট। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বি, প্রতিদিনের ভিডিও দেখে নোটস রেডি করে রাখবি, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি 80 পেয়ে যাবি, আরামসে উঠবে। ভালো করে পড়াশোনা করলে অবশ্যই উঠবে। তো দেরি না করে চলো স্টার্ট করা যাক। তো স্যার স্থির তড়িৎ আমরা বাচ্চাবেলা থেকে পড়ে এসেছি। স্থির তড়িৎ মানে কি? ওই যে আমরা মাথায় এরকমভাবে সিল্কের কাপড় ঘষলে সেখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট হতো। ইলেকট্রোস্ট্যাটিক্স মানে চার্জ রিলেটেড পড়বো। আজকে এই প্রথম চ্যাপ্টারে আমরা শুধু চার্জের ব্যাপারে পড়বো। হোয়াট ইজ চার্জ, হাউ ডিড ইট ওয়ার্কস, হাউ মানে কী করে এটা কাজ করে, এইসব নানা রকম জিনিস আমরা পড়ব। তো প্রথম হচ্ছে তড়িৎ আধান বা চার্জ কি জিনিস বা আধান কি জিনিস। আধান কি জানিস তো? আধান হচ্ছে শক্তির মতো এক ধরনের ভৌত রাশি। তো ফিজিক্যাল কোয়ান্টিটি পড়েছিস, তো শক্তির মতো এক ধরনের রাশি, ভৌত রাশি। শক্তি যেমন সেরকম, যেমন তাপ এক প্রকার শক্তি, সেই রকম ধরনের, কিন্তু একটা এক্সট্রা প্রপার্টি কিছু আছে এর মধ্যে। তো দেখ আমি ডেফিনেশন লিখেছি, পদার্থের যে ধর্মের জন্য তড়িৎ বল ক্রিয়া করে তাকে তড়িৎ আধান বা সংক্ষেপে আধান বলে। ভেরি গুড। দেখ পদার্থের ছোট ছোট কণা আছে, কণা দিয়ে তো পদার্থ গঠিত। পদার্থের মৌলিক কণাগুলি পরস্পরকে আকর্ষণ করে কার জন্য? মহাকর্ষ বলের জন্য। ঠিক ইলেকট্রনের মতন মৌলিক কণাগুলো যখন পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, বেসিক্যালি ইলেকট্রনটা পরস্পরকে বিকর্ষণই করে, সেটা পরে জানা গেছে। এই যে বল, এই বলটা যে কারণে ক্রিয়া করছে, দ্যাট ইজ আধান। আধানের এটা একটা প্রপার্টি। বেশ, তারপর আধান কি? আধান হলো একটা স্কেলার রাশি, মানে মান আছে দিক নেই, আধানের শুধু মান হয়। নেক্সট, আধানের এসআই একক কুলম্ব, আধানের সিজিএস একক স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আধান, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইএসইউ মিন্স ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর আধান বললে আধান লিখতে হবে। আধানের মাত্রিয় সংকেত আইটি, যেখানে আই কি? তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা একটা প্রাথমিক রাশি ছিল, আর টি হচ্ছে সময়। কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব।
এইগুলো হচ্ছে বেসিক জিনিস আমাদের আধান সম্পর্কে জানতে হবে। এখন প্রথম যখন পরীক্ষা করা হয় আধান নিয়ে, তখন জানা গেল, এখানে লিখছি, যে আধান, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথম এটা বার করেন যে আধান দু ধরনের হয়। মানে আধানের প্রকৃতি কি না, আধানের প্রকৃতি কি ধরনের, একটা হয় ধনাত্মক আধান, একটা হয় ধনাত্মক আধান, আর একটা হয় ঋণাত্মক আধান, আর একটা হয় ঋণাত্মক আধান। এই ধনাত্মক আধানকে আমরা বলবো প্রোটনস, আর ঋণাত্মক আধানকে বলবো ইলেকট্রনস। এখন অনেকে বলবে স্যার আমরা তো সেমিকন্ডাক্টরে দেখেছি প্রোটনকে হোলস বলে, প্রোটন বলে কিছু নেই। স্যার সেমিকন্ডাক্টরের ব্যাপারে আমরা এখানে পড়ছি না, সেমিকন্ডাক্টর আমরা আলাদা চ্যাপ্টার করব। আমরা এখানে কন্ডাক্টর ইনসুলেটর নিয়ে পড়াশোনা করব। মানে কি পরিবাহী অপরিবাহী, অর্ধ পরিবাহী নিয়ে আমরা এখানে বলবো না কিছু। পরিবাহী রিলেটেড যখন কথা হবে তখন প্রোটন আর ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে ফ্রি, পরিবেশে ইলেকট্রন ফ্রি থাকে। এই ইলেকট্রনের আধানকে নেগেটিভ বলা হয়। একটি ইলেকট্রনের আধানকে, একটি ইলেকট্রনের আধানকে আধানের মান হিসাবে, আধানের মান হিসাবে ধরা হয়। কেন ধরা হয় স্যার? মানে একটা ইলেকট্রনের যেটা আধান সেটা প্রোটনেরও আধান হিসাবে, মান হিসাবে ধরা হবে। ইলেকট্রন হচ্ছে ফ্রি, ইলেকট্রন স্বাধীন, কিন্তু প্রোটন হচ্ছে স্বাধীন নয়, প্রোটন নিউক্লিয়াসের ভিতরে থাকে। এবার দেখ, পরবর্তীকালে ইলেকট্রনকে কিন্তু এখনো পর্যন্ত ভাঙা যায় না, ইলেকট্রনকে ভেঙে কণা পাওয়া যায় না, কিন্তু প্রোটনকে ভেঙে কণা পাওয়া গেছে, যাকে আমরা মেসন কণা বলতে পারি বা কোয়ার্কস অ্যাকোয়ার্কস, দেখি বইতে দেওয়া থাকে। আর নিউট্রনকেও ভাঙা গিয়ে কোয়ার্কস অ্যাকোয়ার্কস পাওয়া গেছে, মানে মেসন কণা ধরনের পাওয়া গেছে। কিন্তু ইলেকট্রনকে টিল নাও ইলেকট্রন ইজ নট ডিভিজিবল, সেই জন্য ইলেকট্রন ফ্রি থাকে বাস্তবে। সেই জন্য ইলেকট্রনের আধানকেই আমরা আধানের মান হিসাবে ধরে নিয়েছি। সেক্ষেত্রে ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান E সমান -1.6 into 10 raised to the power -19 কুলম্ব। মানে কি? মাইনাস সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য ইলেকট্রন ইজ অফ নেগেটিভ। মানে কি? ইলেকট্রন নেগেটিভ, এটা আর কিছু নয়। ডাইরেকশন কিছু হবে না, কারণ এই স্কেলার আছে। প্রোটনের আধান কত? প্রোটনের আধান মানে একটা প্রোটনের, হ্যাঁ, প্রোটনের আধান মানে এগুলো আধানের মান, হ্যাঁ, প্রোটনের আধান E সমান প্লাস 1.6 into 10 raised to the power -19 কুলম্ব। এখন ইলেকট্রন আর প্রোটন এদের তো স্যার ভরও আছে, আমরা জানি, বলেছি। ইলেকট্রনের ভর হচ্ছে, আমি এইখানে লিখছি, দেখ ইলেকট্রনের ভর ME দিয়ে লিখছি 9.1 into 10 raised to the power -31 কেজি। আর প্রোটনের ভর MP 1.67 into 10 raised to the power -27 কেজি। দেখা গেছে মাস অফ প্রোটন is 1837 times of mass of ইলেকট্রন। মানে একটা প্রোটন একটা ইলেকট্রনের থেকে অনেক বেশি ভারী। কত গুণ ভারী? 1837, 1837 গুণ একটা প্রোটন একটা ইলেকট্রনের থেকে ভারী। অ্যাজ এ রেজাল্ট যে হালকা হবে সে তাড়াতাড়ি ফ্লো করতে পারবে, ছুটতে পারবে বেশি।
সেই জন্য হয় কি ইলেকট্রনের মোবিলিটি বেশি হয়। মোবিলিটি মানে হচ্ছে সচলতা, পরে পড়বো, তুই এখন জেনে রাখ। ইলেকট্রন হালকা, তাড়াতাড়ি যেতে পারবে, ওই জন্য আমরা ইলেকট্রন যায় এটা ধরে নিই। আর প্রোটন যেহেতু নিউক্লিয়াসের ভিতরে থাকে, যেন যাতায়াত করতে পারবে না, তো এরকমভাবে আমরা ধরি। তো চল নেক্সট কি বলছে আমরা দেখি, এরপরে কি আছে দেখ। স্থির তড়িৎ শ্রেণী কি? স্থির তড়িৎ শ্রেণী হচ্ছে দুটি বস্তুকে পরস্পরের সঙ্গে ঘর্ষণ করলে, মানে দুটো বস্তুকে এরকমভাবে ঘষছিস, এর ফলে কোন বস্তুতে কি ধরনের চার্জ উৎপন্ন হবে। মানে আমি মনে কর ডান হাতকে বাম হাত দিয়ে ঘষছি, ডান হাতে আর বাম হাতে এতে কি চার্জ আর এতে কি আধান উৎপন্ন বা সৃষ্টি হবে, সেটা যে পরীক্ষালব্ধ তালিকা থেকে পাওয়া যায়, মানে সেটা তো পরীক্ষা করে দেখা হয়েছে, সেই তালিকাটাকে আমরা বলি স্থির তড়িৎ শ্রেণী। মানে দুজন বস্তুকে আমি ঘষবো পরস্পরের সঙ্গে, কোন বস্তুতে কি আধান উৎপন্ন হবে বা আধান সৃষ্টি হবে তাকে একটা পরীক্ষালব্ধ তালিকা থেকে বার করেছি, লেখা আছে, নোটেড আছে। সেই জিনিসটাকে আমরা, সেই নোটটাকে বলবো স্থির তড়িৎ শ্রেণী। যেমন ধর কাঁচ, কাঁচকে তুই পশমের সঙ্গে ঘষছিস, মনে কর এটা কাঁচ, এটা পশম, কাঁচকে পশমে ঘষছিস, কাঁচে নেগেটিভ উৎপন্ন হবে। কি? কাঁচে নেগেটিভ আধান উৎপন্ন হবে। কিন্তু ওই কাঁচকে যদি আবার রেশমের সঙ্গে ঘষিস, তখন কাঁচে ধনাত্মক আধান তৈরি হবে। মনে রাখতে হবে, কিছু জিনিস আছে কাজে লাগবে না, বাদ দিয়ে দে। কাঁচকে যদি পশম দিয়ে ঘষিস কাঁচে ঋণাত্মক হয়, আর কাঁচকে যদি রেশম দিয়ে ঘষিস তাহলে কাঁচে ধনাত্মক আধান উৎপন্ন হয়। এই যে সিরিজ, এই শ্রেণীটাকে আমরা বলি তড়িৎ শ্রেণী, স্থির তড়িৎ শ্রেণী, যেটা একটা তালিকা। সে তালিকা জেনে জানা যেতেই পারে। এবার কি বলছে? সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করবে, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে, কিন্তু নেগেটিভ পজিটিভকে কি করবে? আকর্ষণ করবে। সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত জাতীয় চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এবং এই যে বলটা, আকর্ষণ বা বিকর্ষণ বল, একেই বলে স্থির তড়িৎ বল। কুলম্বের সূত্রে ক্লাস 10-এ পড়েছি, সেটা আমরা এখানে আবার পড়বো, কিন্তু পরে পড়বো। আপাতত জেনে রাখ শুধু যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। এক্ষেত্রে তুই ধরতে পারিস নিউট্রন মানে হচ্ছে প্রোটন আর ইলেকট্রন যখন একসঙ্গে থাকে। প্রোটন মানে হচ্ছে ছেলেরা, পজিটিভ চার্জ, এদের মন সবসময় বাইরে থাকে। ইলেকট্রন মানে হচ্ছে মেয়েরা, আমার মতন বিবাহিত লোকজনরা হচ্ছে নিউট্রন। যেমন আমি এখন নিউট্রন, পজিটিভ নেগেটিভ একসঙ্গে যখন ঘর সংসার বাঁধে। নেগেটিভ আর পজিটিভ যখনই যায় তখনই কি হয়ে যায়? একসঙ্গে হলেই নিউট্রন হয়ে যায়, মানে ওরা বিয়ে করে পালিয়ে যায়। এই হচ্ছে ব্যাপার, একদম সিম্পল বান্না, যে ইলেকট্রন মেয়ে, প্রোটন ছেলে, যখনই ইলেকট্রন প্রোটন একসঙ্গে হয় তখন তারা নিউট্রন হয়ে যায়, মানে বিয়ে করে চলে গেল। নেক্সট বলা হয়েছে নেক্সট আধানের কিছু প্রপার্টি আমরা জানবো। প্রথম আধানের প্রপার্টি হচ্ছে আধানের নিত্যতা সূত্র। আধানের নিত্যতা সূত্র। কনজারভেশন অফ চার্জ। চার্জ সবসময় কনজার্ভ থাকবে ফর আ আইসোলেটেড মিডিয়াম অর সিস্টেম। মিডিয়াম না বলাই ভালো, সিস্টেম। কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধান সর্বদা ধ্রুবক হয়। মানে কি? আধান আগে আর পরে একই থাকবে, চেঞ্জ হবে। ধর আমার শরীরে 10টা ইলেকট্রন আছে আর এই বোর্ডে একটাও ইলেকট্রন নেই। আমি একবার করে টাচ করলে, বোর্ডকে যদি একবার টাচ করি, একটা করে ইলেকট্রন বোর্ডে চলে যায়। তাহলে প্রথমে বোর্ডে কত ছিল? 0, একটাও ইলেকট্রন নেই। আমার কাছে কত আছে? 10টা। তাহলে মোট ইলেকট্রন কত? 10। আমি 4বার টাচ করলাম বোর্ড দিয়ে, তাহলে 4টে ইলেকট্রন বোর্ডে চলে গেলে আমার কাছে কত থাকবে? 6টা। নেট ইলেকট্রন কত হচ্ছে? 10টা। তার মানে কনজার্ভড।
কনজার্ভড। এবার এই যে আধান যখন যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে যাবে? আধান সর্বদা মনে রাখবি তাপের মতন, আধান সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় যতক্ষণ না উভয়ের বিভব সমান হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক দেখ তাপের মতো, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয় কতক্ষণ? যতক্ষণ না তারা তাপীয় সাম্যাবস্থায় যাচ্ছে বা দুজনের তাপমাত্রা সমান হচ্ছে। এখানেও তাই। বিভব বলতে দেখ, বিভব আমি এখানে লিখেছি, বিভব একটা আলাদা জিনিস, আমরা এখানে পড়বো। তুই আপাতত বিভব মানে জান যার আধান বেশি, উচ্চ বিভব মানে যার কাছে বেশি আধান আছে। সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। যে সেফ সমস্যার ইলেকট্রনই যায়, প্রোটন যায় না, আমরা এইসব ভাববো না এখন। উচ্চ বিভব মানে বেশি আধান আছে, বেশি থেকে কমের দিকে যাবে। তো ভাব, মনে কর এইটা একটা এ পরিবাহী, এটা একটা বি পরিবাহী। এতে 10টা ইলেকট্রন ছিল, এটা 6টা ইলেকট্রন ছিল। কোথায় বেশি আছে আধান? এখানে। তাহলে কোথা থেকে কোথায় যাবে আধান? এ থেকে বি, তাই তো? না, এখনো জানবে, সংযোগ করলে তবে যাবে। এ থেকে কি বুঝতে পারলাম? বায়ু তড়িতের সুপরিবাহী নয়। বায়ু যদি তড়িতের সুপরিবাহী হতো তুই আমি সব মরে যেত, সব লেগে মরে যেত। তো যাই হোক, এখানে কানেকশন থাকলে এ থেকে বি এর দিকে যাবে। কেন? এতে বেশি আধান। এবার দেখ, এতে একটা আধান যাবে, এখানে 9 হবে, এখানে 7, এখানে 8 হবে, এখানে 8। তাহলে শেষে গিয়ে এখানে 8টা ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন। তুই এরকম ভাবে ভাবতে পারিস, সংস্পর্শ করলে আধান ট্রান্সফার হয় কিরকম ভাবে? ইলেকট্রনকে কথা ছিল -10, ইলেকট্রন মাইনাস হয়, সেজন্য মাইনাস দিল, প্লাস -6/2, মানে -8 হচ্ছে, মানে 8টা করে ইলেকট্রন থাকবে। এরকম ভাবতে পারিস। তাহলে দেখ, এইটা মনে কর এ পরিবাহী, এইটা মনে কর বি পরিবাহী, এরা কানেক্টেড আছে। এখানে 10টা ইলেকট্রন আছে আর এখানে 4টে প্রোটন আছে, 4টে প্রোটন আছে। তাহলে এইখানে স্যার শেষ পর্যন্ত কত হবে? এর কাছ থেকে একটা ইলেকট্রন চলে যাবে, মানে এখানে 9টা। এর একটা ইলেকট্রনের একটা প্রোটনের সঙ্গে নিউটন হয়ে যাবে, তার মানে 3টে প্রোটন। তুই এরকম ভাবেও ভাবতে পারিস, কিংবা এরকম ভাবে ভাব, এখানে কত ইলেকট্রন? কটা? 10টা, তার মানে -10, প্লাস প্রোটন কটা? 4টে, প্লাস 4/2, তার মানে -3। তার মানে এখানে 3টে ইলেকট্রন হবে, আর এখানে লাস্ট পর্যন্ত এখানে 3টে ইলেকট্রন হবে, কারণ মাইনাস এসছে, মানে ইলেকট্রন, প্লাস আসা মানে প্রোটন। এরকম ভাবেও তুই ভাবতে পারিস। তো আধান এরকম ভাবে যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আধানের কোয়ান্টাইজেশন। কি? আধানের কোয়ান্টাইজেশন কি? আধানের এটা একটা ধর্ম। তোর যেমন ধর্ম আছে তুই সকালবেলা উঠেই হরলিক্স খেয়ে নিস, কিংবা সকালবেলা উঠেই চা বিস্কুট খাস, যেমন আধানের ধর্ম হচ্ছে কি? কোয়ান্টাইজেশন। আধানের কোয়ান্টাইজেশনকে বাংলাতেও কোয়ান্টাইজেশনই বলে। কি জিনিস সেটা আমরা জানি। তো হেডিং মেরেছে আধানের কোয়ান্টাইজেশন। আধানের কোয়ান্টাইজেশন, এটার মানে হচ্ছে, দেখ তুই কোনো পরিবাহীকে আধান দিতেও পারিস, পরিবাহী থেকে আধান নিতেও পারিস। কোনো পরিবাহীকে তুই আধান দিতেও পারিস, নিতেও পারিস, কিন্তু তুই পূর্ণ সংখ্যায় দিতে বা নিতে পারবি, ভগ্নাংশতে দিতে পারবি না, নিতে পারবি না। এখন আধান বলতে এখানে বলা হয়েছে নাম্বার অফ প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস, মানে ইলেকট্রন বা প্রোটনকে তুই দিতে বা নিতে পারবি কোনো পরিবাহী থেকে, বা পরিবাহীকে দিতে পারবি পূর্ণ সংখ্যায়, মানে 10টা ইলেকট্রন দিতে পারবি বা পরিবাহী থেকে 10টা ইলেকট্রন দিতে পারবি, 10.6 দিতেও পারবি না, নিতেও পারবি না। এই হচ্ছে কনসেপ্ট। তো বলছে কোনো পরিবাহীকে
আধান, আধান বলতে গেলে কার কথা বলা হচ্ছে? ইলেকট্রন বা প্রোটন, ইলেকট্রন বা প্রোটন সর্বদা পূর্ণ সংখ্যায় দেওয়া বা নেওয়া যায়, দেওয়া বা নেওয়া যায়। মানে তুই 10টা প্রোটন নিতে পারবি, 10টা প্রোটন নিতে পারবি, কিন্তু 10.6 দিতেও পারবি না, নিতেও পারবি না। এটাই হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন। তোকে আধান দেখতে হবে না, আধানের মধ্যে নাম্বার অফ প্রোটন বা নাম্বার অফ নিউট্রন এই ইলেকট্রন দেখতে হবে। এইখান থেকেই ফর্মুলা তৈরি হয়, কিউ ইজ ইকুয়াল টু এন ই, যেখানে ই হচ্ছে ইলেকট্রনের আধান। স্যার ইলেকট্রন আর প্রোটনের তো আধান সমান, ইলেকট্রনের আধান। আর কিউ কি? কিউ হচ্ছে মোট আধান, যে আধানটা বলছি মোট আধান। আর এন হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এখন এন যদি প্লাস আসে তার মানে প্রোটন, এন যদি মাইনাস আসে তাহলে নিউট্রন, এই ইলেকট্রন। এখন দেখ, তোকে যদি বলে 6.2 কুলম্ব আধানকে কি কোনো পরিবাহীকে দেওয়া যাবে, তাহলে তুই কি করবি? মোট আধানের জায়গায় 6.2 বসাবি, ই এর ভ্যালু জানিস, এন বসাবি, এই এন বার করবি। এন যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে তুই দিতে পারবি, আর যদি এন পূর্ণ সংখ্যা না আসে দিতে পারবি। এবার দেখ, এই যে আধানগুলো যাচ্ছে একটা পরিবাহী থেকে আর একটা পরিবাহীতে, মনে কর ইলেকট্রন যায়, তুই ধরলি ইলেকট্রন যায় একটা পরিবাহী থেকে, যে আরেকটা একটা পরিবাহী থেকে আরেকটা পরিবাহীতে যে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনের তো ভর আছে। ধর আমি এই বোর্ডটার তো একটা ভর আছে, আমার তো একটা ভর আছে, আমার থেকে 10টা ইলেকট্রন এখানে চলে গেল, তাহলে এর ভর কি হবে? বেড়ে যাবে। আমার ভর কি? কমে যাবে। হ্যাঁ, সামান্য পরিমাণ কমবে, খুব সামান্য পরিমাণ কমবে, কিন্তু কমবে তো। এর ফলে আমরা বলতে পারি আধানের পরিবহনের, আধানের পরিবহনের ফলে ভরের পরিবহন, এই পরিবহন মানে ট্রান্সফার, ট্রান্সফার। আধান ট্রান্সফার করলে কি হবে? ভরেরও ট্রান্সফার হবে, পরিবহন হবে, ফলে ভরের পরিবর্তন ঘটবে, ভরের পরিবর্তন ঘটবে। হ্যাঁ স্যার, সামান্য ঘটবে, সামান্য ভরের পরিবর্তন হবে, কারণ ইলেকট্রনের ভর অনেক সামান্য, প্রোটনের ভর অনেক সামান্য। তাহলে এই ভরের পরিবর্তন কত হবে? ভর পরিবর্তন, যতগুলো ইলেকট্রন যাবে এন সংখ্যক ইন্টু মাস অফ ইলেকট্রন। যদি ইলেকট্রন যায়, একটা ইলেকট্রন বলে কি হবে? আমি যদি একটা ইলেকট্রন আমার থেকে বোর্ডে গেল, তাহলে কি বোর্ডের একটা ইলেকট্রনের ভর বেড়ে গেল, আমার একটা ইলেকট্রনের ভর কমে গেল। যদি প্রোটন যায় আমার থেকে ওইখানে, তাহলে কি হবে? ভরের পরিবর্তন, তখন ভর পরিবর্তন হবে এন ইন্টু এমপি, নাম্বার অফ প্রোটনস ইন্টু ভরের, প্রোটনের ভর। তুই ইলেকট্রন দিয়েই ভাবতে পারিস। আচ্ছা, এই ছিল হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন রিলেটেড কথাবার্তা। এখন স্যার আধান যে যায়, একটা হয় পরিবহন, এই যে এরকমভাবে, আর একটা হয় ঘর্ষণ, এই যে ঘর্ষণ ঘষলে আধানের ট্রান্সফার হয়। আর একটা হয় ইন্ডাকশান, আবেশ। আবেশ কি? সেটা হচ্ছে আধানের ইলেকট্রনীয় তত্ত্ব, আধানের ইলেকট্রনীয় তত্ত্ব। তো স্যার আমরা এখন আবেশ নিয়ে যাব। আবেশকে ইন্ডাকশান বলে। ইন্ডাকশান, আবেশ মানে তুই ধর অ্যাফেকশন, তোর কাউকে দেখে ভালো লাগে, দেখলি ভালো লাগলো, দিস ইজ আবেশ। এই যে আকর্ষণ বিকর্ষণ হয়, আধান কি করে? আকর্ষণ বিকর্ষণ। সমজাতীয় আধানকে কি করে? বিকর্ষণ করে, আর বিপরীত জাতীয় আধানকে আকর্ষণ করে। কেন করে? ডিউ টু দ্য আবেশ। আবেশ ঘটে বলেই এটা হয়, আবেশ ঘটে বলেই এটা হয়। চ দেখ, স্থির তড়িৎ আবেশ কি? মানে আবেশ, ওটাকে তড়িৎ আবেশ বলে, স্থির তড়িৎ আবেশ কি?
একটি আহিত বস্তুকে একটি অন্তরক বা পরিবাহীর কাছে আনলে, মানে অন্তরক হতে পারে, সেটা অনাহিত পরিবাহী, মানে ওই পরিবাহীটাতে কোনো আধান নেই, তাকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে তড়িতাবেশ বলে বা স্থির তড়িতাবেশ বলে। মানে কি বলতে চাইছি, ধর এইটা একটা পরিবাহী বা অন্তরক, অনাহিত পরিবাহী। এটা কি? অনাহিত পরিবাহী। হেভি ইন্টারেস্টিং জিনিস, ভালো করে দেখ, হেভি ইন্টারেস্টিং জিনিস। আর এইখানে আমি একটা আহিত পরিবাহীকে নিয়ে এসেছি, এটা মনে কর আহিত পরিবাহী, আহিত পরিবাহী। এখন আহিত পরিবাহী হলে স্যার এতে কিছু আধান থাকবে। কোন আধানে আহিত? মনে কর এ ধনাত্মক আধানে আহিত, মানে পজিটিভলি চার্জ। একে আনলে এর এইখানে কি হবে? নেগেটিভ চার্জ হবে, আর এইখানে পজিটিভ চার্জ হবে। এটাকেই বলে আবেশ। এর ফলে এই এই যে আধানগুলো সৃষ্টি হলো, এগুলো সাময়িক, মানে একে সরালে এও চলে যাবে। আহিত পরিবাহীটাকে সরিয়ে নিবি, এই আধানও খতম, শেষ, ওদের ভ্যালিডিটি শেষ। সাময়িকভাবে হয়, এই যে সাময়িকভাবে, তাৎক্ষণিক, একে সরাবি হলো আবেশ শেষ। আবেশ শেষ মানে সব শেষ। এই আবেশের জন্যই কি হয়? আকর্ষণ বা বিকর্ষণ। এইখান থেকে একটা মন্তব্য বললো, এখানে লিখছি দেখ, আকর্ষণ বা বিকর্ষণের পূর্বে, আকর্ষণ বা বিকর্ষণের পূর্বে, বিকর্ষণের পূর্বে মানে আগে আবেশ ঘটে। আগে আবেশ হয়, সেই জন্যেই আকর্ষণ হয়। এখানে আবেশের ফলে এখানে মাইনাস হলো, সেই জন্য কি করবে? এ অ্যাট্রাক্ট করবে। এবং তড়িৎ আবেশের নিয়ম হচ্ছে নিকটবর্তী প্রান্তে, অনাহিত পরিবাহীর নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান এবং দূরবর্তী প্রান্তে সমজাতীয় আধান সৃষ্টি করে। যেই আধানগুলো হচ্ছে সাময়িক, ওই আধানগুলোকে আমরা বলবো আবিষ্ট আধান বা আবেশী আধান। আবেশের ফলে সাময়িকভাবে সৃষ্ট আধান। মানে তোকে আমি একটা উদাহরণ দিই, ভালো ধর, আমি পড়াচ্ছি, আমি আহিত, কারণ আমার কাছে S24 আলট্রা আছে, তো আমি আহিত। আমার যে ছাত্রগুলো পড়ছে তারা কিন্তু অনাহিত, তাদের কারোর কাছে S24 আলট্রা নেই। তো তারা তো এমনি নর্মাল, তোরা ছাত্রছাত্রী, তোরা তো নর্মাল ফোন ইউজ করবি, 10-12 হাজার টাকা দামি ফোন। তো যখনই আমি ফোনটা রাখবো, একটা ব্যাচে গেলাম, সঙ্গে সঙ্গে ছেলেগুলো কি হবে? ওই দেখ ওই দেখ ওই দেখ, স্যারের কাছে S24 আলট্রা। আবেশ ঘটল, আবেশ ঘটল কি না, এর যদি প্লাস হয় ও মাইনাস, ওই জন্যই তো অ্যাট্রাক্টেড। কিন্তু যার কাছে S24 আলট্রা থাকবে সে তো অতটা দেখবে না, দূর থেকে দেখতে পাচ্ছে না, তার কাছে কি পজিটিভ আধান আছে, অতটা দূর থেকে দেখতে পাচ্ছে না। এইরকম ব্যাপার। আবেশ মানে কি? একটা আহিত পরিবাহীকে একটা অনাহিত পরিবাহীর সামনে নিয়ে যাবি, আহিত পরিবাহীর যা আধান হবে নিকটবর্তী প্রান্তে ঋণাত্মক ও দূরবর্তী প্রান্তে, নিকটবর্তী প্রান্তে বিপরীত জাতীয় আধান এবং দূরবর্তী প্রান্তে সমজাতীয় আধান সাময়িকভাবে সৃষ্টি হয়। এই যে আধানগুলো সৃষ্টি হলো, এই যে সাময়িকভাবে, তাহলে কি পেলুম? এই আধানগুলোকেই আমরা আবিষ্ট আধান বলি। তড়িৎ আবেশের ফলে, তড়িৎ আবেশের ফলে পরিবাহীতে সৃষ্ট, পরিবাহীতে যে সাময়িক আধানের সৃষ্টি হয়, সাময়িক আধানের সৃষ্টি হয়, তাকে আবিষ্ট আধান বা আবেশী আধান বলে, আবেশী আধান বলে। এবং আরো কি জানতে পারলাম? নিকটবর্তী প্রান্তে, পরিবাহীর নিকটবর্তী প্রান্তে, পরিবাহীর নিকটবর্তী প্রান্তে
বিপরীত জাতীয় আধান, বিপরীত আধান, কার বিপরীত আধান? আহিত পরিবাহীর যে আধান তার বিপরীত আধান, এবং দূরবর্তী প্রান্তে সমজাতীয় আধান সৃষ্টি হয়। এই আধান, এই আবিষ্ট আধান সাময়িক, সাময়িক মানে তুই পরিবাহীকে আহিত পরিবাহীকে সরাবি, আধান শেষ, মানে ওই যে আধানগুলো সৃষ্টি হয়েছিল ওরাও চলে যাবে। হয়েছে, দেখ আমি স্টুডেন্ট করে আপনাকে ঘর পকেটে ঢোকাবো, আর কেউ দেখবে? দেখবে না। তার মানে আমি আমার আদেশটাকে সরিয়ে নিয়েছি, মানে পরিবাহীকে সরিয়ে নিলুম, আহিত পরিবাহীকে সরিয়ে নিলুম, ফলে কি হয়ে গেল? ওইখানে যে আবেশ সৃষ্টির ফলে যে আধান উৎপন্ন হয়েছিল সেটা নষ্ট হয়ে গেল। তারা আবার যে যার জায়গায় এমনি অ্যাজ ইউজুয়াল বসে পড়বে। বুঝেছিস না বুঝিস? এরপরে এই যে নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান উৎপন্ন হচ্ছে, এই নিকটবর্তী প্রান্তে আবিষ্ট আধানকে, নিকটবর্তী প্রান্তে আবিষ্ট আধানকে বদ্ধ আধান বা বাউন্ডেড চার্জ এবং দূরবর্তী প্রান্তে আবিষ্ট আধানকে মুক্ত আধান বা ফ্রি চার্জ বলে। মানে যেটা কাছে থাকে এটাকে কি বদ্ধ আধান বলবো, আর দূরবর্তী প্রান্তে মুক্ত আধান। তার মানে মুক্ত আধান, এখান থেকে জানতে পেরে গেলাম মুক্ত আধান সবসময় কি হবে? আহিত পরিবাহীর যে আধান সেই ধরনের, আর বদ্ধ আধান সবসময় নেগেটিভ হয়, নেগেটিভ নয়, বিপরীত জাতীয় আধান হয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়। এই সমস্ত জিনিস আমরা ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে তড়িতাবেশ থেকে পেলাম। একটা সিদ্ধান্ত বলে তিনটে দেয়, আমি তিনটে সিদ্ধান্ত অটোমেটিক এখানে লিখে দিয়েছি, তো আলাদা করে আর সিদ্ধান্তগুলো লিখছি না। সিদ্ধান্ত এই তিনটে সিদ্ধান্তই পেয়েছিলাম আমরা। এবং এখান থেকে আরেকটা সিদ্ধান্ত, যখনই আমরা আহিত পরিবাহীটাকে সরাবো সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? পরিবাহীটার যে চার্জ, ইনডিউসড যে চার্জ বা আবিষ্ট যে আধান, সেটা কি হয়ে যাবে? অন্তর্হিত বা নষ্ট হয়ে যাবে। আন্ডারস্টুড? চল দেখ, আবেশী আধান মানে আবেশী আধান তো আমরা বুঝতে পারলাম যে আবেশ কিভাবে ঘটে, সবকিছু দেখলাম। এখান থেকে বলে ইলেকট্রনীয় তত্ত্ব বা ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে আবেশ সংক্রান্ত সিদ্ধান্ত কি? তো ফার্স্ট সিদ্ধান্ত কি পেলাম আমরা? যে আবেশের ফলে আধান কি হয়? নিকটবর্তী প্রান্তে পরিবাহীটা, একটা আহিত পরিবাহী, মনে করে এটা আহিত পরিবাহী আর এটা পরিবাহীর নিকটতম প্রান্তে কি হয়? আধানের আবেশী আধানটা কিরকম হয়? বিপরীত জাতীয় আধান। আহিত পরিবাহীর বিপরীত জাতীয় আধান কোথায় হয়? নিকটবর্তী প্রান্তে। আর দূরবর্তী প্রান্তে কি হয়? সমজাতীয় আধান। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই যে আধানগুলো আবিষ্ট হয় একে আবিষ্ট আধান বলে, এবং যখনই আমি আহিত পরিবাহীটাকে সরাবো সঙ্গে সঙ্গে কি আবিষ্ট আধান ধ্বংস হয়ে যাবে বা অন্তর্হিত হয়ে যাবে। এই তিনটে পয়েন্ট। এবার আমরা পড়েছি কি নিকটবর্তী প্রান্তের আধানকে আমরা কি বলি? বদ্ধ আধান। আর দূরবর্তী প্রান্তের আধানকে কি বলে? ঋণাত্মক আধান। এখন আবেশ সংক্রান্ত কয়েকটি সিদ্ধান্ত, আরো কি সিদ্ধান্ত? ধর আমি কি পড়েছি, দেখ সিদ্ধান্তগুলো আছে 6টা। কি কি সিদ্ধান্ত তোরা দেখলেই একবার বুঝতে পারবি, সবগুলো আমি বলে দিয়েছি। এরপরে ধর তুই যেটা পড়বি, এটা আমার পরিবাহী ছিল, আর এইটা ছিল হচ্ছে আমার আহিত পরিবাহী।
আহিত পরিবাহী। বেশ, এই ধনাত্মক আধানে আহিত। তুই আমাকে বল এইখানে কি আধান হবে? মাইনাস, এখানে প্লাস। এগুলো কি আদিষ্ট আধান। একে সরাবো, এরা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। কেন হচ্ছে স্যার এরকম? পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি কি পরিবাহীর কাছে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে, এর ভিতরে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। এবার যখনই তুই একে প্লাস দিচ্ছিস, ইলেকট্রনগুলো কি হবে? আকর্ষিত হবে, এই দিকে যাবে, ফলে এই দিকটা কি হবে? নেগেটিভ, এই দিকটা পজিটিভ। ও আচ্ছা, ওই জন্যে ইলেকট্রনীয় তত্ত্ব বলেছে। আবেশ কি? অ্যাকচুয়ালি ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক ম্যাটার, মানে ইলেকট্রন সংক্রান্ত। পরিবাহীর কাছে অসংখ্য ইলেকট্রন আছে, এখানে প্লাস রেখেছিস মানে কি? ইলেকট্রনগুলো কি হবে? আকর্ষিত হবে, ফলে এইদিকে যাবে, আকর্ষিত হয়ে গিয়ে ইলেকট্রন এদিকে গেলে এই দিকটা কি হয়ে যাবে? মাইনাস। অ্যাজ এ রেজাল্ট এদিকটা কি হয়ে যাবে? প্লাস। সাপোজ ধর তুই আহিত পরিবাহীটাকে এখানে নেগেটিভ করেছিস, তাহলে ইলেকট্রনগুলো কি করবে? রিপালস করবে, তাহলে কি হবে? এই দিকটা প্লাস, ইলেকট্রনগুলো দূরে চলে যাবে, দূরে গিয়ে এইদিকে যেতে থাকবে, তাহলে এই দিকটা মাইনাস। এবং তার মানে আমরা শিখলাম যে আবেশের ফলে একই সঙ্গে ধনাত্মক ও ঋণাত্মক দুই ধরনের আধানই উৎপন্ন করা সম্ভব। এটা একটা সিদ্ধান্ত। আমি দেখবি, আমি ছবি দিয়ে দেবো এখানে, ঠিক আছে? ভিডিওর সময় দেখবি এখানে একটা ছবি দিয়ে দেবো, যে কটা পয়েন্ট শুধু মনে রাখতে হবে, জাস্ট পড়ে নিবি একবার, না হলে আবার লিখতে হবে। ইটস বেটার টু গিভ আ পিকচার। এখন এই তো স্যার বুঝলুম কেন এরকম প্লাস মাইনাস হয়। এই পয়েন্টটা বিশাল ভাইটাল পয়েন্ট। যত আবেশের ফলে যত পরিমাণ ধনাত্মক আধান আবিষ্ট হবে, ঠিক তত পরিমাণে ঋণাত্মক আধান আবিষ্ট হবে, না হলে আধান সংরক্ষিত হবে না। দেখ, এর কাছে যখন আবেশ ঘটেনি তখন এর কাছে আধান কত আছে? শূন্য। এখন যদি এইখানে প্লাস যদি তিনটে উৎপন্ন হয়, এখানে মাইনাস কত হবে? তিনটেই হতে হবে, আদারওয়াইজ কি হয়ে যাবে? আধানের সংরক্ষণ সূত্র মানবে না। এন্ড দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। এই ছিল হচ্ছে আবেশ রিলেটেড জিনিস। আর সিদ্ধান্তগুলো আমি আবার বললাম যে এরকম কোণে দিয়ে দেবো। এরপরে যেখানটা সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব কি? দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর দ্য বোর্ড। যে আধানের তলমাত্রিক ঘনত্ব জিনিসটা কি এবং কেন সেটা পড়বো, আর কোশ্চেন ওইখান থেকে আসে। হয়েছে? দেখ, আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেনসিটি কি আমরা বললাম, ওটা নিয়ে এবার পড়বো। এবার এইটা নিয়ে পড়তে গেলে প্রথমে তো ডেফিনেশন কি দিচ্ছে। দেখ, কোনো আহিত পরিবাহী পৃষ্ঠের কোনো বিন্দু, একটা আহিত পরিবাহী আছে, তার চার পৃষ্ঠ, কোনো বিন্দু চারদিকে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে ওই বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। মানে গোদা বাংলা কথায় বলছে, যখন আমরা পরিবাহীকে আধান দিই, আধানগুলো যায় কোথায়? বলছে আধান সর্বদা পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে বা পৃষ্ঠতলে অবস্থান করে, মানে ধর এই পেনটা যদি পরিবাহী হয়, আধান যদি একে দিস, এই পৃষ্ঠগুলোতে থাকবে, ভিতরে থাকবে না। পরিবাহীর ভিতরে কোনোদিন আধান থাকে না, সবসময় পৃষ্ঠতলে থাকে। কিন্তু অপরিবাহীকে যদি দিস, অপরিবাহীতে আধান পৃষ্ঠতলেও থাকে, ভিতরেও থাকে। এবার দেখ কেন ক্ষেত্রফল বলেছে। যদি ভিতরেও থাকতো আর বাইরেও থাকতো তবে আয়তনটা পেতাম, বাইরের তলে আছে মানে ক্ষেত্রফলটা শুধু পাবো, কারণ ভিতরের অংশটা তো পাবো না, আয়তন কি করে পাবো? দ্যাটস ওয়াই ক্ষেত্রফল ইজ দেয়ার। তার মানে ধর এরকম একটা পরিবাহী আছে, মনে কর এটা একটা পরিবাহী, এতে তুই আধান দিয়েছিস, এতে মনে কর তুই কিউ আধান দিয়েছিস, প্লাস কিউ। তো আধানগুলো এই পরিবাহীর পৃষ্ঠে থাকবে, ভিতরে একটাও আধান থাকবে না, যা থাকবে সব পৃষ্ঠতলে থাকবে। সেই জন্যে বলছে সিগমা, এই যে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান আধান বাই ক্ষেত্রফল, আধান বাই ক্ষেত্রফল। কেন ক্ষেত্রফল? পৃষ্ঠে থাকে, পৃষ্ঠের ক্ষেত্রফল হয়, আয়তন হয় না। যদি একমাত্র অপরিবাহীতে দিস তখন
সারফেস চার্জ ডেনসিটি হবে ক্ষেত্রফল এই আধান বাই আয়তন। আদারওয়াইজ কোথাও আধান বাই আয়তন হবে না। পরিবাহীর ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব সমান আধান বাই ওই পরিবাহীর ক্ষেত্রফল। এখন এই আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে ভেক্টর রাশি, তার মানে কি এর একটা ডাইরেকশন আছে। কোন দিকে স্যার? আধান স্কেলার রাশি কিন্তু ক্ষেত্রফল কি ভেক্টর রাশি। ক্ষেত্রফল যেদিকে আধানের তলমাত্রিক ঘনত্ব সেই দিকে। যেমন ধর এটা একটা বোর্ড, এই বোর্ডের এইটার ভ্যালু হচ্ছে 5, এইটার ভ্যালু 6, তাহলে 5 6 30, 30 ক্ষেত্রফলের ডাইরেকশন কোন দিকে? হয় এই দিকে নয়তো এই দিকে। তাহলে এতে যদি আমি ধনাত্মক আধান দিয়ে আধানগুলো এই বোর্ডেতে থাকবে, সেটা হবে ক্ষেত্রফল যেদিকে আধানের তলমাত্রিক ঘনত্ব সেই দিকে। তার মানে এখান থেকে বলতে পারি আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বদা ক্ষেত্রফলের দিকে হয় বা অভিমুখে হয়। ক্ষেত্রফলের দিকে, ক্ষেত্রফল যেদিকে আধানের তলমাত্রিক ঘনত্ব সেদিকে। বেশ স্যার, এটা দিয়ে আগে একটা সিস্টেমে পরীক্ষায় একটা কোশ্চেন আসতো। এখন আমরা এইটা জিনিস নিয়ে কাজ করব। তাহলে আমায় বল, এই যে একটা মনে কর এখানে লিখছি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় পরিবাহীতে যদি কিউ পরিমাণ আধান থাকে, তবে তো আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? আধান বাই আয়তন, আধান বাই ক্ষেত্রফল। এখন বল গোলকের ক্ষেত্রফল কি হয়? 4 পাই r স্কয়ার। সো কিউ বাই 4 পাই r স্কয়ার। ভেরি গুড স্যার, বুঝতে পারলেন। এবার আমাদের গোলকটাই বেশি কাজে লাগে। গোলকের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার, সেই জন্য লিখেছি কিউ হচ্ছে কি কত আধান, যে আধান দেবে পজিটিভ হলে পজিটিভ। আধানের শুধু মানটা নিই, মাইনাস প্লাস নেওয়ার দরকার নেই, কারণ ডাইরেকশন আমরা বুঝে যাব কোন দিকে হবে, ক্ষেত্রফলের দিকে। এখন এইখান থেকে দেখ, যদি কিউ একই পরিমাণ থাকে, যদি কিউ মানে কনস্ট্যান্ট হয়, তাহলে কি আমরা বলতে পারবো সিগমা ইজ প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার? বলতে পারবো স্যার। মানে ব্যাসার্ধের বর্গের ব্যস্ত অনুপাতে সিগমা চেঞ্জ হয়। তাহলে গ্রাফ কি রকম হবে স্যার? গ্রাফ হবে সিগমা এদিকে হলে এদিকে আর হলে সমকোণা বৃত্তাকার, এরকম গ্রাফ। এটার মানে কি বলতো? ব্যাসার্ধ যদি বাড়ে ঘনত্ব কমবে, ব্যাসার্ধ যদি কমে ঘনত্ব বাড়বে। দেখ এইটুকুনি একটা গোলক আছে, তাতে যদি 500টা চার্জ দিস, কাছাকাছি থাকবে, তাহলে ঘনভাবে সন্নিবিষ্ট, সেই জন্য কি ঘনত্ব বেশি। আবার যদি ওটার ব্যাসার্ধ বাড়িয়ে দিয়ে 500টা করে দিই, তাহলে কি আর একটু দূরে দূরে থাকবে, ঘনত্ব কমে যাচ্ছে। সেই জন্য এই সম্পর্কটা কাজে লাগছে। এবার এই সম্পর্ক নিয়ে, এই ফর্মুলা নিয়ে আমরা একটা জেনারেল নিয়ম করব, সেইটা থেকেই নিউমেরিক্যাল আসে। জেনারেল ফর্মুলাটা যদি আমরা জেনে যাই, তাহলে কি হবে, আমাদের পক্ষে ইজি হবে বায়োলজিক্যাল কোশ্চেন সলভ করার জন্য। তো দেখ কোশ্চেনটা হচ্ছে, আমি বোর্ডটা রাফ করি। দেখ এখন তুই অনেক সোজা সোজা জিনিস পাবি প্রথম দিকে, তো প্রতিদিন কি করবি, প্রতিদিনের পড়াটা রেডি করে ফেলতে থাক। আদারওয়াইজ বুঝে গেছিস ক্লাস 11-এ যে কি পরিমাণ চাপ থাকে, কারণ এইখানে না অনেক থিওরি, আর কম্পারেটিভলি 12 সোজা, জানিস তো 12 এর বেশিরভাগ নিউমেরিক্যালস থাকে কি ফর্মুলা বেসড, মানে ফর্মুলা জানলেই মোটামুটি হয়ে যায়, একটু টুকটাক এদিক ওদিক ঘুরিয়ে দেয়। কোশ্চেন হচ্ছে, বলছে এরকম একই আকৃতির এরকম n সংখ্যক আহিত জলবিন্দু আছে। এরকম একই আকৃতির, বাইডেন্টিক্যাল বলতে পারিস, একই আকৃতির আর ব্যাসার্ধ বিশিষ্ট ও ছোট কিউ আধানে
আহিত n সংখ্যক গোলীয় পরিবাহী এবার এখানে তোকে জলবিন্দুও দিতে পারে, আহিত জলবিন্দু বলতে পারে। প্রত্যেকটার ব্যাসার্ধ কত করে, আর প্রত্যেকটাতে কিউ করে আধান আছে, এরকম কত সংখ্যক, n সংখ্যক। তারা সংযুক্ত হচ্ছে, সংযুক্ত হয়ে একটা বড় আকৃতির গোলীয় পরিবাহী গঠন করেছে। এটা হচ্ছে বড় গোলীয় পরিবাহী। ব্যাসার্ধ, যার ব্যাসার্ধ কত, আর ক্যাপিটাল, আমি জানিনি ক্যাপিটাল আর ধরে নিই, এরা সবাই মিলে এটা তৈরি করেছে। এখন দেখ এদের প্রত্যেকটি ছোট আহিত গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে স্যার, আমি হচ্ছে সিগমা ছোট 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 গুলো ওই জন্য সিগমা ছোট নাম দিচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু আধান বাই তাদের ক্ষেত্রফল, এক একজন 4 পাই ছোট আর স্কয়ার। এখন আমায় বল এতে এক একটাতে কিউ আধান আছে, এক একটাতে কত আধান আছে, ছোট কিউ আধান, কতগুলো আছে, n সংখ্যক, তাহলে মোট আধান কত, কিউ ইনটু n। তাহলে এই বড় গোলকটার আধান কত হবে স্যার, এই আধানটাই তো ট্রান্সফার হবে, আধান কি থাকে কনজার্ভ, তাহলে আগে কত ছিল মোট, এক একটাতে কিউ, n সংখ্যকের মধ্যে কত হবে, n কিউ, সেই আধানটাই এখানে আসবে, তার মানে বড় গোলকটার আধান কত, n কিউ। তাহলে আমায় বল বড় গোলকটির এওয়াই তো এর চার্জগুলিতে আছে, বড় গোলকটির আধানের তলমাত্রিক ঘনত্ব আমি একে লিখছি সিগমা বড়, তাহলে কত হবে, আধান কত আধান আছে, n ইনটু কিউ বাই ক্ষেত্রফল কত, 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। বেশ, তাহলে দেখ এইখানে আমি করছি, আমি এই বড়টা আর ছোটগুলোর অনুপাত বার করতে চাইছি, বড়টা আর ছোটটা, তাহলে সিগমা বড় বাই সিগমা ছোট, ফর্মুলাটা লিখি, এর কত n কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার ইনটু কিউ ইনটু 4 পাই ছোট আর এর স্কয়ার। দেখ এটাই তো হবে, এইটা বাই এইটা ঘুরে গেলে এটা কি হয়ে যাবে, ঘুরে যাবে, তাহলে এখান থেকে 4 পাই ঘেচানপু কিউ কিউ ঘেচানপু, তাহলে কি আসছে, n ইনটু ছোট আর বাই বড় আর তার হোল স্কয়ার। আচ্ছা, তার মানে ছোটগুলোর ব্যাসার্ধ আর বড়টার ব্যাসার্ধের মধ্যে নিশ্চয়ই একটা কোনো সম্পর্ক আছে। এবার শোন, যখন একটা বড় জিনিস ছোট ছোট আকারে ভাঙে না, তখন ক্ষেত্রফল বেড়ে যায়, আর যখন ছোটগুলো যুক্ত হয়ে বড় তৈরি করে তখন ক্ষেত্রফল কমে যায়। দেখ ক্ষেত্রফল মানে কি জানিস, খরচ। ধর একটা জায়গায় দুটো ভাইয়ের ফ্যামিলি আছে, 3 জন করে, এদের 3 জন এদের 4 জন, এদের একটা খরচ ছিল, যখন আলাদা থাকে দেখবি খরচ বেশি হয়, আর যখন ইউনাইটেড হয়ে যায় তখন খরচ কমে যায়। তো ক্ষেত্রফল হচ্ছে এরকম, যখন ভাঙবে তখন ক্ষেত্রফল বেড়ে যায়, আর যখন যুক্ত হবে তখন ক্ষেত্রফল কমে যায়। কিন্তু এইখান থেকে এইখানে যুক্ত হয়ে এটা হয়েছে মানে ক্ষেত্রফল কমে গেছে, আয়তন তো চেঞ্জ হবে না। দেখ ওই পরিবারে যেমন আগে কত ছিল, যখন আলাদা আলাদা ছিল তখন 3 জন আর 4 জন 7 জন ছিল, আর পরবর্তীকালে যখন পরিবার দুটো যুক্ত হয়েছে তখন কত হয়েছে, 7 জনই আছে। তার মানে আয়তন চেঞ্জ হবে না, আয়তন অপরিবর্তিত থাকায়, আচ্ছা এইখানে লিখি দেখ, আয়তন
অপরিবর্তিত থাকায় তাহলে এদের সবকটার আয়তন সমান এর আয়তন, এদের এক একটার আয়তন কত? 4/3 পাই ছোট আর কি কতগুলো আছে? n সংখ্যক। তাহলে n সংখ্যকের আয়তন কত হবে? একটা ইনটু n। ওর আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর কি। তাহলে 4/3 পাই 4/3 পাই ঘেঁচান, এইখান থেকে পাবো, আমি দেখ এখানে লিখছি, হ্যাঁ জায়গা নেই বলে, এইখান থেকে দেখ r/r তার কিউব, দেখ এই r কিউবটা এদিকে নিয়ে আসছি, এটা ওদিকে চলে যাবে, 1/n। আমি কি লিখতে পারবো এটাকে? r/r সমান 1/n মানে n টু দা পাওয়ার -1, দুদিকে কিউব রুট করে দিলে -1/3। r/r কত এলো? n টু দা পাওয়ার -1/3। এখন দেখ আমি একবার দেখে নিচ্ছি যে এই পোরশনটা দেখা যাচ্ছে কিনা, এক মিনিট। পুরো মাথায় মাথায় দেখা যাচ্ছে, যাই হোক, আর স্মল r বাই ক্যাপিটাল R সমান n টু দা পাওয়ার -1/3। দেখ 1/n মানে কি? n টু দা পাওয়ার -1, দুদিকে কিউব রুট করলে কি ধরে যাবে? -1/3। এই ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে বসা, তাহলে n ইনটু r/r মানে কত? n টু দা পাওয়ার -1/3 টু দা পাওয়ার 2। তাহলে n ইনটু n টু দা পাওয়ার -2/3, তাহলে কত পেলাম? n টু দা পাওয়ার 1 -2/3, তার মানে n টু দা পাওয়ার 1/3। অতএব সিগমা বড়, দেখ সিগমা বড় বাই সিগমা ছোট, তাদের অনুপাত কত এলো? n টু দা পাওয়ার 1/3। মানে এই বড় গোলক, আহিত গোলক আর ছোট আহিত গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব কারোর উপর নির্ভর করে না, এক্সেপ্ট দ্য নাম্বার অফ স্মল চার্জড স্ফিয়ার। ছোট সংখ্যা কতগুলো আছে শুধু তার উপরে নির্ভর করে, কিভাবে? না n টু দা পাওয়ার 1/3। তাই তোকে বললো মনে কর বড় আর ছোট এরকম ছোট ছোট 0.2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অমুক তমুক করে 27 খানা জলবিন্দু যুক্ত হয়েছে। তার মানে কত হচ্ছে? 27। n কত? 27 টু দা পাওয়ার 1/3 মানে 3। সিগমা বড় ইস্টু সিগমা ছোট 3:1। বড় ছোট সবসময় এইখান থেকে বুঝতে পারছি সিগমা বড় ইজ ইকুয়াল টু n টু দা পাওয়ার 1/3 ইনটু সিগমা ছোট। So we can say that since n is a number except 1, কিন্তু এক হলে 1 টু দা পাওয়ার 1/3 বাদ দাও, বাকি সব সময় দুটো বা তিনটে এরকম হবে, সব সময় জানি সিগমা বড় বেশি হবে। যদি সিগমা বড় বাই সিগমা ছোট দেয় তাহলে কি হবে? n টু দা পাওয়ার 1/3:1, আর না হলে কি হবে? সিগমা ছোট বাই সিগমা বড় 1:n টু দা পাওয়ার 1/3। তুই শুধু সংখ্যা দেখে নিবি, বসিয়ে দিবি, উত্তর হয়ে যাবে। তোকে এখান থেকে বেশি কোশ্চেন দেয়। দিস ইজ অল অ্যাবাউট দ্য ফার্স্ট চ্যাপ্টার, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলি। এরপর থেকে নেক্সট চ্যাপ্টার আসবে, এরপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রকে আমরা মাপতে পারি না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেইখানে শুরু হবে স্থির তড়িতের বল, স্থির তড়িৎ বল, এই রিলেটেড জিনিস। তো তোরা ভালো করে পড়াশোনা করতে থাক আর ভিডিও রেখে আগে রেডি করে রাখ, কারণ এইখানে যে আধান কিভাবে দুজন টাচ করলে কি হয়? আধানের ট্রান্সফার হয়, কতক্ষণ? দুজন সমান সমান হয়ে যাবে। এই জিনিসটাকে কাজে লাগিয়ে নেক্সট দিন আমরা পড়াশোনা করব। হয়েছে? তো ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।